স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। দেশে করোনায় আরও ২০৩ জনের মৃত্যু, নতুন রোগী ১২,১৯৮, শনাক্তের হার ২৯.21%। করোনার টিকা উৎপাদনে ফর্মুলা দিতে চায় না চীন ও রাশিয়া, বাংলাদেশে শুধু বোতলজাত করতেই আগ্রহী। ঈদ উপলক্ষে ৯ দিন লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন, ২৩ জুলাই থেকে আবার ১৪ দিনের কড়াকড়ি। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩,২০০ কোটি টাকার প্রণোদনা, প্রত্যেকে পাবে ২,৫০০ করে। পিপলস লিজিং পরিচালনায় ১০ সদস্যের পরিষদ করে দিল হাইকোর্ট, আগামী ৬ মাস টাকা ফেরত পাবেন না আমানতকারীরা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দেশে করোনায় আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় নতুন রোগী ১২,১৯৮ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত কিছুটা কমেছে। শনাক্তের হার ২৯.21%। করোনা সংক্রমণ রোধে সারা দেশে ২ সপ্তাহের কঠোর বিধিনিষেধেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। দেশের ৬২৭ ল্যাবে গত ২৪ ঘন্টায় ৪৩,৬৩১ নমুনা পরীক্ষায় ১২,১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.২১। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ১০,৪৭,১৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ২০৩ জন। এর মধ্যে পুরুষ ১৩২ এবং নারী ৭১ জন। এর মধ্যে ৫০ বছর বয়সের বেশি ১৫৭ জন। এ নিয়ে মোট প্রাণহানি ১৬,৮৪২ জনের। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায় ৬১ এবং খুলনায় ৫৩ জন। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, গ্রামে স্বাস্থ্যবিধি না মানায় লকডাউনের সুফল মিলছে না। কঠোর লকডাউন প্রায় ১২ দিন পার হয়ে গেছে, আমরা কিন্তু সংক্রমণ সংখ্যা সেভাবে কমতে দেখছি না। এটার অন্যতম কারণ হচ্ছে যে আমরা যত কঠোর বিধিনিষেধ আরোপ করি, এগুলি মূলত আসলে শহর অঞ্চল বা উপজেলায় যে সদর, যেটা সেখানে এটা দেখা যায় সদর উপজেলাতে বা উপজেলা শহরগুলোতে। কিন্তু গ্রাম অঞ্চলে যেহেতু এখন সংক্রমণ ছড়িয়ে গেছে এবং গ্রাম অঞ্চলে যেহেতু আমরা মুভমেন্টটা রেস্ট্রিক্ট করতে পারি না, একজন আরেকজনের বাড়িতে যাচ্ছে। এদিকে নতুন করে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৭,৬৪৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ৮,৮৯,১৬৭ জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকাসহ ১২টি সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে মডার্নার টিকাদান। রাজধানীর ৪১টি কেন্দ্রে দেখা গেছে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। তবে আগে SMS পেয়েও যারা টিকা নিতে পারেননি তাদের অনেকে এই দিন কেন্দ্রে যাওয়ায় দেখা দেয় বিশৃঙ্খলা, যার ফলে দুদিন আগে নিবন্ধন করেও মঙ্গলবার নির্ধারিত দিনে টিকা পাননি অনেকে। আমি ঠিক 10টার সময় এসে লাইনে দাঁড়াই, 10টার সময় এসে লাইনে দাঁড়ানো দাঁড়া থেকে টোকেন যারা পাইছে তারা দিব, টোকেনের কাছেই আসতে পারি না। দুদিন আগে রেজিস্ট্রেশন করেও কেন্দ্রে গিয়ে টিকা না পাওয়ার অভিযোগ এই ব্যক্তির। রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে মঙ্গলবার সকাল থেকেই ছিল মডার্নার টিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। ৩০০ জনকে SMS করা হলেও ভিড় করেছিলেন হাজারের কাছাকাছি। আমার জন্য অ্যালোকেট করা ভ্যাকসিন অন্য কারো দিয়ে দিয়েছে, বিকজ অফ পিছনে যারা আসতে পারে না বা ইচ্ছাকৃত আসে না বা কোনো সমস্যার জন্য আসতে পারে না, তারা আসে আমার ভ্যাকসিনটা নিয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে ২ থেকে ৩ গুণ লোক ভিড় করায় সবাইকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ১ সপ্তাহের মধ্যেই কেটে যাবে জটিলতা। অনেকে আছে সঠিক সময় মেসেজ পান নাই, তারাও এখানে এসেছেন টিকা নেওয়ার জন্যে। এতে করে আমাদের ৩০০-র বেশি লোক এখানে জমায়েত হয়, একটা বড় লম্বা লাইন হয়েছে। কিন্তু এটা আস্তে আস্তে এটা কিন্তু ১ সপ্তাহের মধ্যে আপনার স্বাভাবিক হয়ে যাবে। রাজধানীর ৪১টি কেন্দ্রে দেয়া হচ্ছে মডার্নার টিকা। দীর্ঘ অনিশ্চয়তার পর গণটিকা কার্যক্রম শুরু হয় স্বস্তি জানিয়েছেন অনেকে।
আমার 4 থেকে 5 দিনের মধ্যেই আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল এবং খুব ইজি প্রসিডিওরটা ছিল। এত সহজে হয়েছে যেটা আমি চিন্তাও করতে পারিনি যেটা এত সহজ হয়ে যায়। যারা পূর্ববর্তীতে রেজিস্ট্রেশন করেছিল যেভাবে হোক ভ্যাকসিন দিতে পারেনি বা নেয়নি, যেটাই হোক তাদেরকে আসলে আসার পরে আমরা চেক করে নিচ্ছি যে তারা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন কবে করেছিলেন, কারণ এখানে ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে তাকে ইনপুট দিতে হয়। এদিকে রাজধানীর 7 হাসপাতালে চলছে ফাইজারের টিকাদান কর্মসূচি। সেখানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাচ্ছেন সৌদি আরব ও কুয়েতগামীরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাইরের 10টি সিটি কর্পোরেশনের টিকা কেন্দ্রেও মডার্নার টিকা নিতে সকাল থেকেই ছিল ভিড়। তবে নিবন্ধনের মাধ্যমে মোবাইলে SMS পাওয়া ব্যক্তিদেরকেই দেয়া হয় এই টিকা। এছাড়া জেলা উপজেলা পর্যায়ে দ্বিতীয় দিনের মতো চলে সিনোফার্মের টিকাদান কর্মসূচিও। চট্টগ্রাম মহানগরীর 11টি কেন্দ্রে মডার্নার টিকা দেয়া হলেও উপজেলাগুলোতে দেয়া হচ্ছে সিনোফার্মার টিকা। ভোর থেকে কেন্দ্রগুলোতে ভিড় দেখা গেছে। তবে কর্মসূচির প্রথম দিনে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন অনেকে। এভাবে একজনের সাথে একজন কোনো এখানে সোশ্যাল ডিস্ট্যান্স বলতে কিছু নাই, সহজে নিতে পারছি, কোনো ব্যথা বেদনা নাই, সমস্যা হয়নি। রাজশাহীতেও সিটি কর্পোরেশন এলাকায় মডার্না ও উপজেলা পর্যায়ে দেয়া হচ্ছে সিনোফার্মার টিকা। নিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে হাজির হচ্ছেন টিকা প্রত্যাশীরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 3টি কেন্দ্রে দেয়া হচ্ছে মডার্নার টিকা। সেখানে কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। আমার থেকে আবার আরেকজন সংক্রমিত হবে সেই আশঙ্কাটা কিন্তু ভেঙে যাওয়া। শুধু নিজেদেরকে সুরক্ষিত রাখলেই, আমরা প্রত্যেককে সুরক্ষিত রাখি, তাহলে একমাত্র কোভিডটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন হাসপাতালের 2টি কেন্দ্রে চলছে টিকাদান কার্যক্রম। আরও 9টা কেন্দ্রের জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাবনা পাঠিয়েছি, যাতে জনগণ তার নিজ এলাকাতেই, সিটি কর্পোরেশনের জনগণ তার নিজ এলাকাতেই টিকা কেন্দ্রে টিকা দিতে পারে। বরিশাল নগরীর 6টি কেন্দ্রে দেয়া হচ্ছে মডার্নার টিকা। এ দফায় 13,200 মানুষকে টিকা দেয়া হচ্ছে। কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে বলে জানান সিটি মেয়র। যেহেতু আমাদের স্বল্পতা রয়ে গেছে টিকায়, এখনো পুরোটা আসেনি, ঈদের পরে পুরোপুরি আসবে, তখন আমরা 30টি কেন্দ্র চালু করবো। আপাতত 6টি কেন্দ্র আমরা চালু করেছি। গাজীপুরে এ পর্যায়ে সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হচ্ছে মডার্নার টিকা। কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন খায়রুজ্জামান। এছাড়া বগুড়া, রংপুর, টাঙ্গাইল, কুমিল্লা সহ দেশের সবগুলো জেলা উপজেলা পর্যায়ে চলছে সিনোফার্মার দ্বিতীয় দিনের টিকাদান কর্মসূচি। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার টিকার ফর্মুলা দিতে চায় না চীন ও রাশিয়া। বাংলাদেশে শুধু টিকা বোতলজাত করতেই আগ্রহী এই দুদেশ। এ নিয়ে ওষুধ কোম্পানি ইনসেপ্টার সঙ্গে আলোচনা হচ্ছে বেইজিং ও মস্কোর। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব এসব তথ্য দেন। চীন ও রাশিয়া থেকে করোনার টিকা কেনার পাশাপাশি যৌথ উৎপাদনের প্রস্তাব দেয় বাংলাদেশ। প্রথমে ফর্মুলা গোপন রাখার শর্তে চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক্স এবং রাশিয়ার স্পুতনিক ভি বাংলাদেশে যৌথ উৎপাদনে দিতে রাজিও হয়। ঢাকার সঙ্গে বেইজিং ও মস্কো এ সংক্রান্ত সমঝোতাও সই করে। তবে সেটি এখনই বাস্তবায়ন করতে চায় না দেশ দুটো। ফর্মুলার পরিবর্তে চীন ও রাশিয়া বাংলাদেশে তরল টিকা পাঠিয়ে এদেশে বোতলজাত করতে আগ্রহ দেখিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, এ নিয়ে দুপক্ষের মধ্যে এখনো দিন দরবার চলছে। ভ্যাকসিনটা শুধু ঢুকাবে, শিশুতে ঢুকাবে আর ফাইনাল স্টেজটা করে। আমাদের এরা এটা চাচ্ছে না। আমাদের এরা চাচ্ছে যে টেকনোলজি কিভাবে টিকা বানানো যায়, সেই টিকাটা বানাইতে চাচ্ছে। ওরা ওইটা দিতে রাজি না। তো এর কারণেই না, সব দেশই, কোনো দেশই তার টেকনোলজি দিতে রাজি না। আর আমাদের কোম্পানিগুলো চাচ্ছে ওইটা দাও, ওইটা দিলে পরে আমরা উই উইল লাইক টু ইট। পররাষ্ট্র সচিবও মনে করেন, এদেশে টিকা উৎপাদনের চেয়ে বোতলজাত করাই লাভজনক হবে। এ বিষয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের সঙ্গে আলোচনা চলছে। ইনসেপ্টার সাথে চাইনিজদের আলাপ আলোচনা চলছে, রাশিয়ানদেরও আলাপ আলোচনা চলছে। বাট সরকার যেটা করেছে, আমরা এই সমস্ত মিটিংয়ে ফ্যাসিলিটেটরের রোল প্লে করেছে। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়ের নেতৃত্বে আমাদের একটা কমিটি আছে, সেখানে হেলথ সেক্রেটারি আছে, আমাদের এক্সপার্টরা আছে। সো আমরা এনকারেজ করছি যাতে কো প্রোডাকশন অথবা যে ফিল অ্যান্ড ফিনিশ যেটাকে বলা হয়, সেটাও যদি করা হয়, যে আমাদের এখানেই ফিল অ্যান্ড ফিনিশটা হবে, তাতে করে হয়তো ভ্যাকসিনের প্রাপ্যতাটা আরও সহজ হবে।
তিনি আরো বলেন, এতে দেশের চাহিদা পূরণ করে টিকা উৎপাদনও করতে পারবে বাংলাদেশ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সকালে এই প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ঈদ শেষে 23 জুলাই সকাল 6টা থেকে 14 দিন সব অফিস, শিল্প কারখানা এবং গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু এখনো ঊর্ধ্বমুখী। করোনার বিস্তার ঠেকাতে দেশে চলছে কঠোর বিধিনিষেধ। তারপরও কোরবানির ঈদ উপলক্ষে 14 জুলাই দিবাগত রাত 12টা থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, 21 জুলাই ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত ও ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আরোপিত সব বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এই সময়ে বাস, ট্রেন, লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন চলবে। তবে সবাইকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। 14 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার সাপেক্ষে শিথিল করেছে এবং এটি মূলত ঈদুল আজহা উদযাপন, ঈদ পরবর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি কারণে এটি করা হয়েছে। তবে ঈদ শেষে 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত আবারও কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। এ সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সকল প্রকার কলকারখানা বন্ধ থাকবে 23 জুলাই থেকে আগামী 5 আগস্ট রাত 12টা পর্যন্ত। এটি এবারের মতো প্রথমবারের হয়েছে। এছাড়া সড়ক, রেল, নৌপথ, গণপরিবহন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের 13তম দিনে রাজধানীতে বিধিনিষেধ কার্যকরে দেখা গেছে ঢিলেঢালা ভাব। গণপরিবহন বন্ধ থাকলেও নানা অজুহাতে অনেকে বের হন ঘর থেকে। গন্তব্যে যেতে অনেকেই ব্যবহার করেছেন রিক্সা, ভ্যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকলেও সড়কের বেশিরভাগ জায়গায় জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো। মোহাম্মদ ফয়েজ ভাতিজার বিদেশ যাত্রার কারণে কুমিল্লা থেকে ঢাকায় এসেছেন প্রথমে মাইক্রোবাস ও পরে ভ্যানে চড়ে। করোনা ঝুঁকিতে নিষেধাজ্ঞা থাকলেও বের হওয়ার পেছনে দিলেন নানা যুক্তি। রাস্তায় কাজ চলতেছে, ব্রিজ বন্ধ, পুরাই জাম, ভ্যানে ভ্যানে আসতেছে আর কি। ভ্যানের পর ভ্যান লইছি 30 টাকা 40 টাকা করে ভাড়া নিতেছে। একই অবস্থা হাজারো মানুষের। রাজধানীর যাত্রাবাড়ি, কমলাপুর, গাবতলী, মিরপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই অনেকে নানা অজুহাতে বের হন ঘর থেকে। সড়কে ছিল অফিসগামী মানুষের ভিড়। মোটরসাইকেলে একের অধিক যাত্রী নেয় করা হয় জরিমানা। লকডাউন হোক আর যাই হোক, অফিসে যেতেই হবে, কিছু করার নাই, অফিস তো খোলা রেখেছে, পেটের দায়ে যাইতে হয়। ভ্যানে করে আসছি, রিক্সা নাই, রিক্সা ডবল ভাড়া চায়, বেতন পাই কয় টাকা আর আমি দেবো কয় টাকা। সড়কে পুলিশের চেকপোস্ট ছিল বিভিন্ন পয়েন্টে। বিধিনিষেধ পালন নিশ্চিতে অভিযান চালায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মার্কেট, অলিগলি সর্বত্র আমরা নজরদারির মধ্যে রেখেছি এবং আমরা সবসময় প্রয়োজনের বাইরে কাউকে আমরা বের হতে দিচ্ছি না। মার্কেটগুলো ভিতর থেকে, বাইরে থেকে বন্ধ করে ভিতরে বেচা কেনার একটা প্রবণতা দেখতেছি, আমরা সেগুলো আইনের আওতায় নিয়ে আসতেছি। এদিকে লকডাউন শিথিলের প্রভাব পড়েছে বিভিন্ন পাড়া মহল্লায়। এমন পরিস্থিতিতে বিধিনিষেধ নিশ্চিতে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিভিন্ন জায়গায় দেখছি আমরা ঢিলেঢালা ভাব, সেই ক্ষেত্রে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা আরো ভয়াবহ পরিস্থিতির রূপ নিতে পারে। হাসপাতালগুলোরও একটি লিমিটেশন আছে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সড়কে সাধারণের অবাধ চলাচল বন্ধ করা না গেলে লকডাউনের সুফল পাওয়া সম্ভব হবে না বলেও মত বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বিভিন্ন জেলায় কঠোর লকডাউনের 13তম দিনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করে নানা অজুহাতে রাস্তায় নামতে দেখা গেছে লোকজনকে। যানবাহন চলাচল ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। অযথা বাইরে বের হলে অথবা স্বাস্থ্যবিধি অমান্য করলেই করা হচ্ছে জরিমানা। সিলেট নগরীর বিভিন্ন স্থানে দোকানপাট অর্ধেক খোলা রেখে ব্যবসা চালান অনেকেই।
স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলে নানা কার্যক্রম, নানা অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ। বরিশালেও চলছে ঢিলে ঢালা লকডাউন। সড়কে যানবাহন কম নামলেও হাটবাজার সহ সর্বত্র বেড়েছে জনসমাগম। রংপুরে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের অর্থদণ্ড করছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লকডাউন বাস্তবায়নে বরিশাল, রাজশাহী, যশোর, কুমিল্লা সহ সারা দেশের সড়ক মহাসড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। আমরা এই এলাকা গেছি না, অত এলাকা থেকে মরলে তো আমরা ভয় পাইলাম না। আমরা এলাকা থেকে মরছে না, কোনো নাই, এটা সাধারণ নাটক। বাবার টেলা সব আক্রমণ ধরানো বুঝছেন, পেটের জ্বালায় সব বাড়াইছে। করোনা ভাইরাস থেকে এই বিস্তার রোধকল্পে আমাদের সরকারি যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। যারা দু একজন বের হচ্ছে অকারণে, তাদেরকে ঘরে ফিরিয়ে দিচ্ছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও 18 দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31 জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষ বিমান চলাচল শুরু হতে পারে আগস্টে। ওটা আমরা বাড়িয়ে দিয়েছি আরও 31 জুলাই পর্যন্ত। যে এই রেস্ট্রিকশনসগুলো ছিল ওটা কন্টিনিউ করবে আরও আপ টু 31 জুলাই। কেননা ভারতের নাম্বারস অনেকটা কমিয়ে এনেছে, বাট তারপরে আবার অল্প অল্প বাড়ছে দু এক জায়গাতে। আর আমাদের দেশেও যেহেতু নাম্বারস এখন ঊর্ধ্বমুখী আছে, তো এই মুহূর্তে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু পুট এক্সট্রা বার্ডেন অর প্রেশার অন আওয়ার বর্ডারিং ডিস্ট্রিক্টস। করোনায় বিধিনিষেধের মধ্যে সংকটে পড়া নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩,২০০ কোটি টাকার 5টি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের প্রত্যেকে পাবে নগদ ২৫০০ টাকা করে। প্রত্যেকের কাছে যাতে এর সুফল পৌঁছায় তা নিশ্চিতে তদারকি জোরদারের আহ্বান অর্থনীতিবিদদের। করোনাকালে গোটা বিশ্বেরই আর্থিক অবস্থার অবনতি হয়েছে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন একেবারেই নিম্ন আয়ের মানুষ। বেকার হয়েছেন অনেকে। বিভিন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বলছে, করোনার প্রভাবে দেশে বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন করে ৩,২০০ কোটি টাকার বিশেষ 5টি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রণোদনা প্যাকেজের আওতায় 14,37,000 দিনমজুর, 2,35,000 পরিবহন শ্রমিক, 50,500 ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রায় 1,500 নৌ পরিবহন শ্রমিককে জনপ্রতি নগদ 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। আর এজন্য বরাদ্দ করা হয়েছে 450 কোটি টাকা। সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, পিছিয়ে পড়া মানুষ এই যে বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমরা দেখছি। এটা তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেবেন, ব্যাংকের মাধ্যমে না। ব্যাংকের মাধ্যমে আমরা জানি অনেক সময় কি ব্যাংকের মাধ্যমে এই দরিদ্র মানুষের কাছে ছোট ছোট অতি ক্ষুদ্র কুটির যে শিল্প এবং ব্যবসা আছে তার কাছে পৌঁছে না। শহর এলাকার নিম্ন আয়ের জনসাধারণের সহায়তায় 25 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ 150 কোটি টাকা। খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ 100 কোটি টাকা। এছাড়া পর্যটন খাতের কর্মচারীদের বেতন বাবদ 4% সুদে ঋণ দিতে 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যটন খাত তো এই সময়ে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ তো চলাফেরা নাই, চলাফেরা সেজন্য এটা আমি মনে করি এটা অত্যন্ত ইতিবাচক যে সমস্ত খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে তো এই পৌঁছানোটা খুব জরুরি। নতুন প্রণোদনা প্যাকেজে গ্রামীণ এলাকায় কর্মসৃজন কার্যক্রমে অর্থায়নে ঋণ সহায়তা দিতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,500 কোটি টাকা। উমন আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসের আমানতকারীরা আগামী 6 মাস টাকা ফেরত চাইতে পারবেন না। তবে মানবিক কারণে বিশেষ কোনো আবেদন পড়লে তা বিবেচনা করতে পারবে পরিচালনা পর্ষদ। প্রতিষ্ঠানটি অবসায়ন না করে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 10 সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে এসব নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে এই পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডে সারা জীবনের সঞ্চিত অর্থ জমা করে বিপদে পড়েন অনেকে। সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেও টাকা ফেরত পাননি আমানতকারীরা। এই অবস্থায় টাকা ফেরত পেতে আদালতে যান তারা। এই পরিপ্রেক্ষিতে গেল 28 জুন প্রতিষ্ঠানটি অবসায়ন না করে পুনরুজ্জীবিত করার নির্দেশ দেয় হাইকোর্ট।
মঙ্গলবার লিখিত আদেশে 10 সদস্যের পরিচালনা পর্ষদের নাম প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে পর্ষদের করণীয় সম্পর্কেও দিক নির্দেশনা দেয়া হয়েছে। যেভাবে ঋণের পদ্ধতি কোর্ট বলে দিয়েছে সেভাবে কিন্তু যারা এই ব্যাংকের এই ইনস্টিটিউশন থেকে লোন নিয়েছে এই 6 মাসে যথেষ্ট পরিমাণ লোন রিকভার হবে, ফলে 6 মাস পর এই ডিপোজিটাররা 6 মাস পর তারা টাকা তুলতে পারছে। সুতরাং এটা আমি বলবো ব্যালেন্স জাজমেন্ট, যাদের অত্যন্ত দরকার আছে হিউম্যানিটেরিয়ান গ্রান্টের এটা সুযোগ করে দেওয়া আছে। পিপলস লিজিংয়ে এ মুহূর্তে জমা মাত্র 33 কোটি টাকার মতো। তাই প্রতিষ্ঠানটি চালু রাখতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনে আকর্ষণীয় প্যাকেজে অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুনর্গঠন করতে পারে বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে একীভূত করা, মার্জ করা, এই ডিসিশনগুলো বাংলাদেশ ব্যাংক নিতে পারবে। এই অডিট রিপোর্টটা পাওয়ার পরে এই নতুন বোর্ড মেম্বার্স ওনারা দেখবেন যে পিপলস লিজিংয়ের প্রিভিয়াস যে ডিরেক্টর ছিল, এমডি ছিল, সিএফও বা অডিটর্স বা আদার অফিসিয়ালস, এদের ইনভলভমেন্ট কার কতটুকু রয়ে গেছে এটা নিরূপণ করবে। এছাড়া দুর্নীতি দমন কমিশনকে পিপলস লিজিংয়ের সব দুর্নীতির মামলা নতুন পর্ষদের সাহায্য নিয়ে দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে তাদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে নতুন ধরনের মাদক ক্রিস্টালাইসের 975 গ্রামের একটি চালান সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায় উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। 8 মাস আগে মাছ ব্যবসার আড়ালে এসব মাদক টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসেন রুবেল নামে এক যুবক। পরে 3 সহযোগী শহীদুল ইসলাম, কাজী আমিনুর রশিদ ও সাইমন তারেককে মাদক বিক্রির দায়িত্ব দিয়ে সৌদি আরব চলে যান রুবেল। গতরাতে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় এসব মাদক বিক্রির সময় তারা র্যাবের হাতে ধরা পড়ে। র্যাব 7-এর অধিনায়ক মশিউর রহমান জানিয়েছেন, ক্রিস্টালাইজ মাদক মূলত মিয়ানমার হয়ে বাংলাদেশে ঢুকছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের টার্গেট করেই এসব মাদক আনা হয়। বেশি লাভের আশায় অন্য পেশা ছেড়ে মাদক কারবারিতে জড়িয়ে পড়ছেন অনেকেই। গ্রেপ্তারদের মধ্যে আমিনুর রশিদ একটি ব্যাংকে চাকরি ছেড়ে মাদক কারবারিতে জড়িয়ে পড়েন। সম্মানিত অভিভাবকদেরকে অনুরোধ জানাতে চাই যে আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে, তাদের অ্যাকম্পানি কারা আছে, সেই বিষয়টিতে খেয়াল রাখবেন এবং যাতে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এবং ফাইনালি আমরা যাদেরকে গ্রেফতার করেছি এবং পলাতক আসামি যারা আছে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে। তালাশের 205তম পর্ব প্রচারের পর ই কমার্স সাইট নিরাপদের মালিক শাহরিয়ার খানকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ইউনিট। রোববার রাজধানীর শান্তিনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানান, 2020 সালের আগস্টে নিরাপদ.com নামে একটি অনলাইন ভিত্তিক ই কমার্স সাইট খুলে চটকদার বিজ্ঞাপনে গ্রাহকদের কাছ থেকে প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নেয়। প্রতিষ্ঠানটি 50% ডিসকাউন্টে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, ওভেন সহ বিভিন্ন আইটেমে 30 দিনের মধ্যে হোম ডেলিভারির প্রলোভনে গ্রাহকদের আকৃষ্ট করত। মূলত স্টুডেন্ট এবং নিম্ন আয়ের চাকরিজীবীরাই তার নিকট হতে ইলেকট্রনিক পণ্য এবং গ্রোসারি আইটেমের পণ্য অর্ডার দিয়ে সে এখন জনগণ টাকাও পাচ্ছে না এবং পণ্য পাচ্ছে না। কোরবানির পশুর হাটে জনসমাগম ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চালু করা ডিজিটাল হাট এখন দেশব্যাপী করা হয়েছে। মঙ্গলবার সকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে দেশব্যাপী এই ডিজিটাল হাট উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরই অনলাইনে সেখান থেকে গরু কিনেছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর দাম পড়েছে 70,000 টাকা, যা একটি কল্যাণমূলক প্রতিষ্ঠানে দান করবেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, digitalhat.net ডোমেইনে এখন সারা দেশ থেকে ডিজিটাল পশুর হাটে কেনাবেচা করা যাবে। এর আগে গত রোববার অনলাইনে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ডিজিটাল কোরবানির হাট উদ্বোধন করা হয়। আমরা দাম দর করতে পারছি এবং সেগুলো বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারছি, তাহলে কেন আমরা শারীরিকভাবে হাটে গিয়ে আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ব? তো কেন এটা আমরা করব? আমার মনে হয় যে ডিজিটাল হাট এটা পরিবেশ বান্ধব,
এটা কিন্তু নিরাপদ এবং সাশ্রয়ী। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে দেশের বেশিরভাগ জায়গাতে এখনো বসেনি কোরবানির পশুর হাট। তবে গ্রামাঞ্চলের কিছু হাট চালু থাকলেও নেই ক্রেতা। এ অবস্থায় লোকসানের সংখ্যা দেখা দিয়েছে খামারি ও ব্যবসায়ীদের মাঝে। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় এবার পশুর হাট বসেছে ২৪টি। এসব হাটে পশু সরবরাহ থাকলেও নেই ক্রেতা। লকডাউনের জন্য হাট বসেছে দেরিতে, তার উপর করোনার কারণে হাটে যাচ্ছেন না ক্রেতারা। এ অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন পশুর মালিকরা। ছাগল বাজার আনছি বুঝতে পারি না, এখন কাস্টমার নাই, কোনো বেচা কিনি নাই। দূর দূরান্ত থেকে এসে গরু ছাগল নিয়ে খুব কষ্টে আছি। মানুষের বাড়ি ঘরে গরু রাখি, আমরা বাজারে উঠতে পারতেছি না, কোনো ক্রেতা বিক্রেতা নাই। এখন টাকা পয়সা আমরা কত উঠবো? এখন একজনের কাছ থেকে নিয়ে আসে মাল কিনে নিয়ে আসি, এখন তো কোনো চারা নেই, লোকজন আসতেছে না, নেই। স্থানীয় হাটে ক্রেতা সংকটে কুড়িগ্রামের খামারি ও ব্যবসায়ীরা কোরবানির পশু নিয়ে ছুটছেন এক হাট থেকে আরেক হাটে। এতে অতিরিক্ত খরচ হচ্ছে তাদের। তারপরও পশু বিক্রি না হওয়ায় পড়েছেন বিপাকে। খুব গ্রামগঞ্জে থেকে গরু কিনছি, হাটেও কিনছি, এখন আমি বাজারে নিয়ে যাব, পথ পাইতেছি না। যে হাটে যাই আমাদেরকে ওখান থেকে রিটার্ন হয়ে আসি, তারপরে গাড়ি ভাড়া দিচ্ছি, আমরা গরুগুলো খাচ্ছে, তাদের সেই খরচগুলো আমাদের বিয়ার করতে হচ্ছে। খামারি ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট চালুর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা ইজারাদার তাদেরকে যাতে এই করোনাকালীন সময়ে সামাজিক দূরত্বগুলো মেনটেন থাকে এবং বাজারগুলো সম্প্রসারণ করা হয়। এদিকে জয়পুর হাটে ১২,০০০ খামারে প্রস্তুত করা পশু নিয়েও বিপাকে পড়েছেন খামারিরা। হাট চালু না হওয়ায় অনলাইনে বিক্রির চেষ্টা করেও সাড়া মিলছে না ক্রেতার। আমরা অনলাইন প্ল্যাটফর্মেও যখন বিক্রি করতে যাচ্ছি একটু জটিল পরিস্থিতির শিকার হচ্ছে, অনেকে আমরা জানতেছি না এবং ক্রেতাও কম থাকার কারণে আমাদের গরুগুলো অবিক্রিত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু বিক্রির সুযোগ করে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন খামারি ও ব্যবসায়ীরা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 4 সিনিয়র সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর কারণে ওয়ানডেতে বাংলাদেশ অন্যান্য দলের চেয়ে এগিয়ে মনে করেন মোসাদ্দেক সৈকত। একই সাথে দলের তরুণদের নিয়েও আশাবাদী তিনি। হারারের উইকেটে বোলারদের জন্য কাজটা কঠিন হবে মানছেন সৈকত। তার বিশ্বাস, টেস্টের মতো সীমিত ওভারের সিরিজেও ভালো করবে ব্যাটসম্যানরা। কিপিং প্র্যাকটিসে সাবলীল মুশফিক, ভালো আঙুলের অবস্থা। ওয়ানডেতে মুশিকে নিয়ে শঙ্কা কেটে গেছে, এখন টি-20তেও তাকে পাওয়া যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। সুরক্ষা বলয় থেকে বেরিয়ে গেলেই সমস্যা। পুনরায় অস্ট্রেলিয়া সিরিজের আগে বলয়ে ঢোকা কঠিন, মূলত এ কারণেই সিদ্ধান্তে বদল মুশফিকের। তামিমের চোট সারেনি, সারতে লম্বা সময় লাগবে। তারপরও সুপার লিগের অংশ ওয়ানডে সিরিজে খেলবেন ক্যাপ্টেন, অস্বস্তি নিয়ে। বুধবার হারারেতে জিম্বাবুয়ে সিলেক্ট 11-এর সাথে প্রস্তুতি ম্যাচ। সেখানে সৈকত, মুস্তাফিজরা ঝালিয়ে নেবেন নিজেদের। কম্বিনেশন দাঁড় করাতে একটা ধারণা পেয়ে যাবে ম্যানেজমেন্ট। প্রথম ওয়ানডে শুক্রবার। আমাদের টিমে যে 4 জন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং সাথে যারা ইয়াং কম্বিনেশন আছে, তো এটা অন্যান্য অনেক টিমে হয়তো নাই। সো এই দিক থেকে আমি মনে করি যে আমাদের অবস্থান খুব ভালো এবং অবশ্যই আমাদের অপশন অনেক বেশি, যে ম্যাক্সিমাম নাম্বারস অফ প্লেয়ার যারা অনেক বোলিং ব্যাটিং দুইটাই করতে পারে। 2015-তে এ টিমের হয়ে জিম্বাবুয়েতে খেলে গেছেন। কন্ডিশন সম্পর্কে ধারণা পরিষ্কার। সুযোগ এলে বড় রান করতে মুখিয়ে আছেন সৈকত। পছন্দের ফরম্যাটে নিজেদের এগিয়ে রাখছেন, গুরুত্ব দিচ্ছেন ধারাবাহিক পারফরমেন্সে। সবচেয়ে বড় কথা হচ্ছে ধারাবাহিকতার উপরে কিছু নাই। যদি আমরা কনসিস্টেন্ট পারফর্মার হইতে পারি, অবশ্যই টিমে জায়গাও পাকাভুক্ত হবে এবং একই সাথে সেটা টিম বাংলাদেশের জন্য অনেক বেশি লাভবান হবে। সো আমি মনে করি যে হ্যাঁ, পারফরমেন্সের উপর কিছুই নাই এবং অবশ্যই আমি পারফরমেন্সের দিকেই নজর দিচ্ছি। বোলারদের জন্য চ্যালেঞ্জিং হারারের কন্ডিশন, তবে চাপ সামলে ব্যাটিংয়ে বড় ইনিংস সম্ভব। অভিজ্ঞ তরুণদের সমন্বয়ে সীমিত ওভারের সিরিজেও দাপট দেখাতে চায় বাংলাদেশ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সকালে দেশে ফিরেছে টেস্ট দলের 6 ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ের সাথে নিজেদের প্রথম টেস্ট সেঞ্চুরিতে তৃপ্তির সুর সাদমানের কণ্ঠে। বিদায়ী টেস্টে মাহমুদুল্লাহকে জয় উপহার দিতে মরিয়া ছিলেন সবাই, জানিয়েছেন সাদমান। সাদা পোশাকেই ওরা খেলেন। নিজের দায়িত্বটা ঠিকঠাক শেষ করে দেশে ফিরেছেন মমিনুল, শান্ত, সাইফ সহ 6 ক্রিকেটার। প্রতিপক্ষ বিবেচনায় টেস্ট জিতে প্রশংসার জোয়ারে না ভাসলেও জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা বড্ড দরকার ছিল।
ব্যক্তিগত সাফল্যে ফেরার টেস্টে সাদমানের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রথম ইনিংসে হতাশ করলেও দ্বিতীয় ইনিংসে টেস্ট সুলভ ব্যাটিং করেছেন। অষ্টম টেস্টে এসে পেয়েছেন অধরা সেঞ্চুরি। টেস্টকে ঘিরেই এখন সাদমানের স্বপ্নের জগৎ, তাই প্রথম সেঞ্চুরিতে প্রশান্তি দিয়েছে টাইগার ওপেনারকে। সব ব্যাটসম্যানদের ড্রিম থাকে যে প্রথম 100, ওরকম প্রিপারেশন নিচ্ছিলাম, আশায় ছিলাম যে ইনশাল্লাহ একদিন হবে। তো মানে আমার বেস্টটা দিতে পারছি জিম্বাবুয়েতে ইনশাল্লাহ, যার কারণে ভালো একটা পারফরমেন্স আসছে। আর টিমের জন্য খুব ভালো হয়েছে, ভালো একটা উইন নিয়ে দেশে আসছি, ভালো লাগতেছে। আমরা সবসময় মনে করছি যে আমরা ওদের থেকে বেটার টিম, আমরা ভালো প্র্যাকটিস করছি, ভালো প্রিপারেশন ছিল, আর আমাদের স্টার্টটা খুব ভালো হয়েছে। আমাদের যেরকম একটা রিয়াদ ভাই, তাসকিন, মমিনুল ভাই যেরকম ব্যাটিং করে দিছে, যার কারণে আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। মাহমুদুল্লাহর হঠাৎ অবসরে হারারের টেস্ট পায় ভিন্ন আবহ। যদিও মাহমুদুল্লাহ আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্ত জানাননি, তবে সতীর্থদের কাছ থেকে পেয়েছেন গার্ড অব অনার। সাদমান জানালেন, মাহমুদুল্লাহকে বিদায়ী উপহার দিতে মরিয়া ছিলেন সবাই। রিয়াদ ভাই আমাদের টিমের জন্য যা করে গেছেন, অবশ্যই এরকম দেওয়ার মতো প্লেয়ার অবশ্যই এখনো রিয়াদ ভাইয়ের জায়গা অবশ্যই এটা সবসময়ই থাকবে, যার কারণে আমরা সবাই একটু আপসেট হয়ে গেছিলাম যে রিয়াদ ভাই চলে যাচ্ছেন। তো অবশ্যই যদি লাস্ট ম্যাচটা যেভাবেই হোক আমাদের রিয়াদ ভাইয়ের জন্য খেলে ম্যাচটা জয় করে, এটাই আমাদের টার্গেট ছিল। মুমিনুলদের সাথে ফেরেননি আবু জাহেদ রাহি ও ইবাদত হোসেন। প্রস্তুতির সহায়তার জন্য জিম্বাবুয়েতে দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে 2 পেসারকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংখ্যার মধ্যে নারী লীগ দিয়ে শুরু বাফুফের ব্যস্ততা। কাল শুরু হবে পেশাদার ফুটবল লীগ 18তম রাউন্ড। দিনের একমাত্র ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। লকডাউনে স্থগিত নারী ফুটবল লীগ আবারও মাঠে ফিরেছে। বুধবার বসুন্ধরা কিংসের জার্সিতে আরও এক মাইলফলক স্পর্শ করেছেন সাবিনা আক্তার। আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জোড়া গোলে পূর্ণ হয়েছে হাফ সেঞ্চুরি। নারী লীগ চালুর পরদিন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফিরাচ্ছে বাফুফে। বুধবার লকডাউন শিথিলের প্রথম দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি ম্যাচ। বিকেল 4টায় শেখ রাসেলের সাথে মুক্তিযোদ্ধা সংসদের মোকাবেলা। করোনা পরিস্থিতি এখনও শঙ্কার কারণ, এর মধ্যে খেলা চালুর সাহসী সিদ্ধান্ত। এজন্য স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালিয়ে নিতে ক্লাবগুলো সর্বোচ্চ সতর্ক। কঠিন একটা সময়, আবারও মাঠে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। আমরা প্রস্তুত, জয়ের জন্যই মাঠে নামবো। খেলোয়াড়দের যাতে নিরাপদে থাকতে পারে তাদেরকে সবসময় বলছি তোমরা মাস্ক ইউজ করবা, পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছে তারা, এবং যাতে তারা মাঠে গিয়ে কোনো দর্শকের সাথে না দেখা করতে পারে বা দর্শকরা তাদের কাছাকাছি না আসতে পারে, ওই বিষয়টাও আমরা আমাদের নজরে রাখবো। আপাতত সব ম্যাচ ঢাকাতেই। ঈদের বিরতির আগে ফর্টিস মাঠে হবে 2টি ম্যাচ, 17 ও 19 জুলাই। রহমতগঞ্জ পুলিশ এফসি ম্যাচের একদিন পর সাইফ স্পোর্টিং আরামবাগের ম্যাচ। বিরতির পর লীগ আবারও শুরু হবে 23 তারিখ। লকডাউন নিয়ে সরকারের সিদ্ধান্ত দেখে ভেন্যু ঠিক করবে বাফুফে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরো টিম অফ দ্য টুর্নামেন্ট প্রকাশ করেছে ইউএফা। সেখানে চ্যাম্পিয়ন ইতালির প্রতিনিধি সর্বোচ্চ 5 জন, রানার্স আপ ইংল্যান্ড থেকে 3 জনের জায়গা হয়েছে। গোলকিপার টুর্নামেন্ট সেরা জিয়ানলুইজি দোনারুমা। 4-3-3 ফরমেশনে ডিফেন্সে ইতালি থেকে বনুচ্চি ও স্পিনাৎসোলা, নেই কোয়েলিনি। বাকি 2 জন ইংল্যান্ডের কাইল ওয়াকার ও হ্যারি ম্যাগুয়ার। মিডফিল্ডে জর্জিনিও পেদ্রির সঙ্গী ডেনমার্কের পিয়েরে এমিলে হয়বিয়ার্ড। অপেক্ষার পর ধরা দিয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। অধরা ট্রফি নিয়ে রোমে বিজয় উৎসব চলছে ইতালির। এরই মধ্যে ইউরোপ জয়ের নায়করা পেয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সংবর্ধনা। তবে বিজয় মিছিলে হতাহত ও প্রাণহানির ঘটনায় অস্বস্তিতে আজুরিরা। 53 বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় ইতালির। ফুটবলের আতুরঘর থেকে রোমে ফিরেছে অধরা ট্রফি। রাজার বেশে সমর্থকদের সাড়া দিতে ভুলেননি জর্জিও কিয়েলিনি অ্যান্ড কোম্পানি। ওয়েমলির ঐতিহাসিক ফাইনালের ঘোর এখনও কাটেনি। করোনার মধ্যেও নাচে গানে আজুরিদের বরণ করে নিয়েছে সমর্থকেরা। ইউরোপ জয়ের নায়কদের বরণ করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্টও। সবার আগে ডনারুমাকে অভিনন্দন জানাতে চাই। শেষের 2 পেনাল্টি ঠেকিয়ে আমার চোখে ওই নায়ক। ও শুধু ইতালি না, বিশ্বের লাখো ইতালিয়ান সমর্থককে আনন্দে ভাসিয়েছে। আমাদের জয় পুরো বিশ্বে ছড়িয়ে থাকা ইতালিয়ানদের উৎসর্গ করতে চাই, যারা সব সময় আমাদের সমর্থন করে গেছেন, যাদের সমর্থন আমাদের এতদূর পৌঁছাতে সাহায্য করেছে।
উদযাপনে হতাহতের ঘটনাও ঘটেছে ইতালিতে। ম্যাচ পরবর্তী পাগলাটে পরিবেশে মিলানে আহত হয়েছে 15 জন। আতশবাজি পোড়াতে গিয়ে হাতের আঙ্গুল হারিয়েছেন কেউ কেউ। ফোগিয়া শহরের কাছে খুন হয়েছেন একজন। পুলিশের ধারণা, আনন্দ মিছিলে রাস্তায় তৈরি হওয়া বিশৃঙ্খলার সময় গুলিতে নিহত হন তিনি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যেসব কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হবে না, সেসব প্রতিষ্ঠানের পণ্য বাজারে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি। মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক অনলাইন সভায় এসব কথা বলেন সালমান এফ রহমান। করোনায় আন্তর্জাতিক ও দেশীয় বাজারে চাহিদা কমেছে চামড়াজাত পণ্য এবং পাদুকা শিল্পের। গবেষণা বলছে গত বছর বিশ্ববাজারে চামড়াজাত পণ্যের চাহিদা কমেছে 22% পর্যন্ত। তবে চলতি বছর রপ্তানি শুরু হওয়ায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এ খাত। মঙ্গলবার এক অনলাইন সভায় ব্যবসায়ীরা জানান, চলমান বিধিনিষেধে পণ্য বিক্রি না হওয়ায় মূলধন সংকটে পড়েছেন বেশিরভাগ উদ্যোক্তা। ব্যাংক থেকেও মিলছে না নতুন ঋণ। লং টার্ম আপনার লোন পেমেন্টে রিশিডিউল করে দিয়ে দেওয়া দরকার দীর্ঘ সময়, তাহলে বিজনেসটা সিকিউর থাকবে, ব্যাংকের টাকা সেটাও সিকিউর থাকবে, টাকাও ফেরত দিতে পারবে। আর সর্বোপরি হাজারীবাগের জায়গাটা যদি ফ্রি করে দেওয়া যায়, তাহলে এই জায়গা বিক্রি করে আমরা ব্যাংকের লোনও শোধ করে দিতে পারি। এখানে কিন্তু একটা ডিসক্রিমিনেশন রয়ে গেছে। এখানে আমরা প্রত্যেক বছর আমাদেরকে বন্ডেড রেনুয়াল আমার করতে হয়, বন্ডেড অডিট করতে হয়, আর এখানে আরএমজিটি কিন্তু 3 বছর পর পর করে। কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে ওই প্রতিষ্ঠানের পণ্য বাজারে ঢুকতে দেওয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ফায়ার সেফটি আনতে হবে, স্ট্রাকচারাল আনতে হবে, আর যে ফ্যাক্টরি ফায়ার সেফটি না থাকে, স্ট্রাকচারাল সেফটি যদি না থাকে, তাহলে তাদের পণ্যকে আমরা কিন্তু ডোমেস্টিক মার্কেটে বিক্রি করাটা বন্ধ করে দিই। পরিবেশ বান্ধব, সোশ্যাল কমপ্লায়েন্স, এগুলি শুধু এক্সপোর্টের জন্য না, এটা আমার নিজের দেশের জন্য দরকার আছে। এছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়াতে তৈরি পোশাক খাতের মতো নীতি সহায়তা দেওয়ার আহ্বান জানান সালমান এফ রহমান। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে 15, 18 ও 19 জুলাই ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তবে ঈদের পর সময় কমবে ব্যাংকিং কার্যক্রমে। মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ঈদের আগে 17 ও 20 জুলাই পোশাক শিল্প এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে। লেনদেন করা যাবে সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত। তবে 25 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। এছাড়া বিধিনিষেধ চলাকালে ব্যাংকের কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইরাকে হাসপাতালে করোনা ইউনিটে আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64 জনে, আহত শতাধিক। প্রাথমিক ধারণা, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে আগুনের সূত্রপাত। এদিকে হাসপাতাল প্রধানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি। 3 মাস আগে ইরাকের নাসিরিয়া শহরের আল হুসেন হাসপাতালের পাশেই চালু হয় করোনা ওয়ার্ড। সোমবার 70 শয্যার করোনা ইউনিটিতে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে নামেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রাতভর চলে উদ্ধার অভিযান। বেরিয়ে আসতে থাকে একের পর এক মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণেই আগুন লেগেছে। করোনা ইউনিটে আগুনের ঘটনা সত্যি ভয়াবহ ও দুঃখজনক। আমরা কি করতে পারি? দেখে মনে হচ্ছে ইরাক বিপর্যয়ের মধ্যে আছে। পুরো রাষ্ট্র ব্যবস্থা বিপর্যস্ত, আর এর মূল্য দিতে হচ্ছে জনগণকে। করোনা চিকিৎসায় এসেও আগুনে প্রাণ দিতে হলো, এর দায় কে নেবে? অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় হাসপাতালের বাইরে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। যুদ্ধবিধ্বস্ত ইরাকের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও দুর্বল করে দিয়েছে করোনা। 4 কোটি জনসংখ্যার মধ্যে এ পর্যন্ত 1 ডোজ টিকা নিয়েছেন মাত্র 10 লাখ। এপ্রিলে রাজধানী বাগদাদে ইবন আল খাতিব হাসপাতালে আগুনে 82 জনের মৃত্যুর পর পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী হাসান আল তামিমি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদীর অনেক কৃষকের আর্থসামাজিক অবস্থা পাল্টে দেয়া এক সময়ের অবহেলিত ফল লটকন। দেশের গণ্ডি পেরিয়ে
রপ্তানির সুযোগ হওয়ায় সোনালী ভবিষ্যৎ গড়ে ওঠে চাষিদের। কিন্তু করোনা পরিস্থিতিতে অনেকটাই পাল্টে গেছে সে চিত্র। রপ্তানি বন্ধ থাকায় 1.5 বছর ধরে লোকসান গুনছেন চাষি ও ব্যবসায়ীরা। একসময় নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের ঝোপঝাড় ও জঙ্গলে অযত্নে বেড়ে উঠত লটকন গাছ। সে সময় অপরিচিত ও বাজারে চাহিদা না থাকায় গাছেই নষ্ট হতো ফল। পরবর্তীতে এর পুষ্টিগুণের কারণে বাড়তে থাকে চাহিদা। এরপর অনেকে শখের বশে বাড়ির আঙিনা ও পতিত জমিতে শুরু করেন আবাদ, যা হয়ে ওঠে অনেক পরিবারে জীবিকার প্রধান উৎস। এরপর দেশের পাশাপাশি লটকনের ভালো বাজারও তৈরি হয় বিদেশে। কিন্তু করোনা পরিস্থিতিতে রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। লকডাউন আছে, এই জন্য ব্যাপারীরা আসতে পারে না, যার জন্য গোটা বিক্রি কিনিটা কম হইতেছে। আগে রূপকান্তির মধ্যে যাইতো মাল, ওখানে আর যায় না। তখন বর্তমানে যে মালটা নাকি আগে 3200 ছিল, এটা 2200 টাকা হয়ে গেছে। বিদেশের তো মালামাল দূরের কথা, দেশের ভিতরে মালামালটা সাপ্লাই আমরা দিতে পারি না। এই জন্য ব্যাপকভাবে আমরা মোটামুটি ক্ষতিগ্রস্ত। 35 লক্ষ টাকার বাগান কিনছিলাম, তো অনেক লোকসান হয়ে যাবে, পুঁজি আইতো না। করোনা ও লকডাউনের কারণে লটকনের রপ্তানি কমে গেছে। তবে দেশের বাজারে সরবরাহে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। চাষি ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের কৃষি দপ্তর অফিসে এসে যোগাযোগ করলে যথাসাধ্য চেষ্টা করবো লটকন কোথায় কোথায় পাঠানো যায়, কোন কোন জেলায় পাঠানো যায়, আমাদের সেসব জেলা মার্কেটিং অফিসের সাথে যোগাযোগ করে দেওয়া। চলতি বছর জেলায় 1610 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 150 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।